জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান সাবেক সেনা কর্মকর্তা মুজাফর। পাসপোর্টে নাম পাল্টে ঘুরে বিভিন্ন দেশ। বিচারের বেসামরিক আদালতে মামলার সুযোগ নেওয়ার পরামর্শ। বাগান সাফ করে 400 টাকা করে বেতন পায় সারাদিনে। এই বাগান সাফ করে এই টাকাগুলো আনে। কারো মাধ্যমে যাচ্ছে, তারা তো খাসিয়াদের বাসা বোঝে। কাজদের কথা বলে চুক্তি সিলেটে বাংলাদেশের কিশোর যুবকের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়ারা। দিনের আলোতে সীমান্তে চলছে মহড়া, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী। জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, শান্তি চুক্তিতে ট্রাম্পের সইয়ের মূল্য নেই, কটাক্ষ মোস্তফা কামালের। এবং এমবাপ্পের ইতিহাস, সাকার হ্যাট্রিক আর 10 গোলের রোমাঞ্চকর ম্যাচ। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড। রাতে বিশ্ব আসরের মেগা ফাইনাল। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। ক্ষমতা গ্রহণের মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বর্তমান সরকার, যার বয়স মাত্র 150 দিন। বর্তমান সরকারের 5 মাসের অগ্রযাত্রা ও নানা উদ্যোগের বিষয়বস্তু তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকার প্রধানের প্রেস উইং। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব সালেহ শিবলি। সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন সেক্টরে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, খুব কম সময়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে বর্তমান সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বাস্তবায়নে সরকার জোর দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার ও সমসাময়িক কয়েকটা ধর্ষণ এবং হত্যাসহ বিভিন্ন মামলায় দ্রুত বিচারের নজির স্থাপনের কথাও জানান মাহদি আমিন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয়, সেটি প্রক্রিয়াধীন। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। জনগণের অধিকার রক্ষার মাধ্যমে তাদের স্বস্তিতে রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। আসছে আগস্টে শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডের আওতায় বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড় সহ মিলবে 10 সুবিধা। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে পর্যায়ক্রমে সুবিধার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের শ্রমঘামে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু 55 বছরেও রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি রাষ্ট্র। এ নিয়ে তীব্র ক্ষোভ আছে প্রবাসীদের।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি আর আর্থিক প্রণোদনা নিশ্চিতে প্রবাসী কার্ড নিয়ে আসছে বিএনপি সরকার। আগস্টে শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহন সহ অন্তত 10টি সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে পর্যায়ক্রমে কার্ডের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালিয়ে যান সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। সেখানে ছদ্মনামে পাসপোর্ট করে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ফেরেন তিনি। তখনও ব্যবহার করেন ছদ্ম পরিচয়। এদিকে 81 সালে সেনা বিদ্রোহের বিচার হলেও আড়ালে থেকে যায় জিয়া হত্যার বিচার। বিশ্লেষকরা মনে করেন বর্তমানে নতুন করে হত্যা মামলার সুযোগ রয়েছে, যার তদন্তে জনগণের সামনে আসতে পারে অজানা অনেক তথ্য। 1981 সালের 30 মে ভোরের আলো ফোটার আগেই চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যার শিকার হলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রহস্যময় সে হত্যাকাণ্ডের কেটে গেছে 45 বছর। সেনা আইনে খুনিদের কারো কারো হয়েছে বিচার, কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা মেজর মোজাফফর হোসেন 4 দশক পর ধরা পড়লেন ঢাকায়। রহস্য মানব মোজাফফর এতদিন কোথায় ছিলেন, খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা কি, আর কারা ছিলেন বর্বর এই হত্যাকাণ্ডের নেপথ্যে, এসব নিয়ে দেশবাসীর কৌতূহল যেন কাটছেই না। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে জিয়াউর রহমানকে হত্যার পর পালিয়ে ভারত যান মোজাফফর। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মনে করেন ছদ্মনামে বিভিন্ন কাগজপত্র বানিয়ে নানা সময় ভ্রমণও করেছেন বেশ কিছু দেশ। ভারতে গিয়ে উনি নাম নেয় বিপ্লব সরকার, আবার আরেকবার নাম নেয় জয় ব্যানার্জি নামে, 2টা নাম উনি ব্যবহার করেন এবং সেইভাবে কাগজপত্র তৈরি করেন ভারতে। ওখানে কাগজপত্র তৈরি করে পাসপোর্ট তৈরি করে উনি কিন্তু অনেক দেশ ঘুরে বেরিয়েছেন। উনি কাতারে গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারপরে জেনারেল আমাদের যে মইনুল হোসেন চৌধুরী ছিলেন বীর বিক্রম, উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন, উনি যে ওনার বই লিখে গেছেন, উনি ওখানে বলছেন যে এই মেজর মোজাফফর এবং মেজর খালেদ তার সাথে দেখা করতে এসেছিলেন, যা উনি কিন্তু পরে বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। 1996 সালে দেশে আসার পরও ছদ্ম পরিচয় ব্যবহার করতেন মেজর মোজাফফর, এমন তথ্য দিলেন প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক আবু রুশদ। আমি জানতে পেরেছিলাম যে 1996 সালে আওয়ামী লীগ আসার পরে মেজর মোজাফফর বাংলাদেশে এসেছিলেন, হ্যাঁ, এবং বাংলাদেশেও উনি বিভিন্ন নাম ব্যবহার করতেন, বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন। এরপরে আবার বিএনপি আসার আগে উনি চলে যান। এখন আবার যখন 2009 সালে আওয়ামী লীগ এসছে, তারপরে উনি এসে বাংলাদেশে থাকা শুরু করেছেন। এখন বাংলাদেশে উনি বিভিন্ন নাম হয়তো ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। বিশ্লেষকরা বলছেন 81 সালে যে বিচার হয়েছিল তা মূলত সেনা বিদ্রোহের সাজা, আর সামরিক আদালতে সেই বিচার হওয়ায় সেসব তথ্য আর জনসম্মুখে আসেনি। তাই জিয়াউর রহমান হত্যার বিচার চেয়ে বেসামরিক আদালতে নতুন মামলার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি। বিচারটা হয়েছে একটা মিউটিনি বা বিদ্রোহের। এখন আপনার যখন এটা বিদ্রোহের বিচার হয়, তখন এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় হয়, সামরিক আইনের বিষয় হয়। সুতরাং ওইখানে কে কি করেছে বিষয়গুলো সেনাবাহিনী হয়তো এই কারণে জানায়নি। এটাকে যদি আপনি আবারও মিউটিনি হিসাবে বিচার করেন, তাহলে এটা ওই গণ্ডির মধ্যেই থাকবে। কিন্তু কেউ যদি এটার ব্যাপারে হত্যা মামলা দায়ের করে, তাহলে জিনিসটা আপনার বৃহত্তরভাবে এটা তদন্ত করার একটা সুযোগ দাঁড়াবে। জিয়াউর রহমান তো হত্যাকাণ্ড এবং মিউটিনি দুইটা এখানে। তো হত্যাকাণ্ডের অপরাধ কনকারেন্ট জুরিসডিকশন আছে, দুই দিকেই বিচার হতে পারে। একটা হলো সিভিল কোর্ট আর একটা হলো মিলিটারি কোর্ট। সো এইটা সরকার সিদ্ধান্ত নেবে তার বিচার কোথায় হবে। বিশ্লেষকরা বলছেন মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনেক তথ্যই জানার সুযোগ সামনে এসেছে। তবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের জন্য প্রাপ্ত তথ্য অন্যান্য দলিলাদি ও সংশ্লিষ্টদের মাধ্যমে যাচাই করতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। মায়ামি স্টেডিয়ামে গোল, বন্যা আর রেকর্ডের ছড়াছড়ি। কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় কীর্তি কিংবা দিদিয়ের দেশমের বিদায় মঞ্চ কোনো কিছুই থামাতে পারল না থ্রি লায়ন্সদের।
ফ্রান্সকে গোল উৎসবের এক ম্যাচে 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল জিতে নিল ইংল্যান্ড। হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা আর 10 গোল করে আসরে গোল্ডেন বুটের রেসের শীর্ষে উঠে গেলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের রেকর্ড 22 গোল এখন এমবাপ্পের দখলে। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ফরাসি রক্ষণে ঝড় তুলে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই বুকায়ো সাকার জোড়া গোল, সাথে ডেকলান রাইস আর এজরি কনসার আঘাতে খড়কুটোর মতো উড়ে যায় ফ্রান্সের রক্ষণভাগ। প্রথমার্ধে 4-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা একরকম নিজেদের পকেটে পুরে নেয় ইংলিশরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ডাগআউটে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ, তাই সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না তারা। রক্ষণের দুর্বলতা ঢাকতে উপামেকানো আর লুকাস দিনিয়েকে মাঠে নামাতেই প্রাণ ফেরে লেব্লুজদের শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরু হয় কিলিয়ান এমবাপ্পে শো। ব্র্যাডলি বারকোলার 1 গোলের পাশাপাশি জোড়া গোল করে ফরাসিদের ম্যাচে ফেরান এই মহানায়ক। এই 2 গোলের উপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 10-এ নিয়ে গেলেন এমবাপ্পে। ম্যাচ হারলেও ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে নিলেন এই ফরাসি ফরওয়ার্ড। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এখন এমবাপ্পের দখলে। 22 গোল করে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। গোল্ডেন বুটের রেসেও মেসির চেয়ে 2 গোলে এগিয়ে শীর্ষে তিনি। ফরাসিদের প্রাপ্তির খাতায় আরও আছে মাইকেল ওলিসের রেকর্ড। 1970 বিশ্বকাপে পেলের 6 অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে 60টি অ্যাসিস্টের নতুন ইতিহাস গড়েছেন তিনি। খেলার শেষ ভাগে নাটকের তখনও বাকি ছিল। 87 মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে জয় নিশ্চিত করেন বুকায়ো সাকা। ইনজুরি টাইমের 6ষ্ঠ মিনিটে উসমান দেমবেলে ফ্রান্সের হয়ে ব্যবধান কমালেও একদম শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের 6ষ্ঠ গোল ফরাসিদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়। 6-4 ব্যবধানের এক অবিশ্বাস্য জয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স। এই হারের ব্যবধান ছাপিয়ে ফরাসি ফুটবলে অবসান হলো এক সোনালী অধ্যায়ের। টানা 14 বছর আর 185টি ম্যাচের গৌরবময় অধ্যায় শেষে বিদায় নিলেন মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপ ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর আর্জেন্টিনা। বৃষ্টি বাঁধার পরও অনুশীলনে চনমনে মেসি এনজোরা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে উঠছে স্পেন। শিষ্যদের পক্ষে বাজি দে লা ফুয়েন্তের। যদিও বাজে আবহাওয়া, শেষ দিনের অনুশীলন করা হয়নি তাদের। নিউ জার্সিতে দ্য ফাইনাল শুরু হবে রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ প্রিভিউ। বাজে আবহাওয়ার কারণে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা আছে এই দলটা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি দেখে কে বলবে কোনো চিন্তা আছে তাদের? বরং পুরোটা সময় হাস্যরস আর খুনসুটিতেই ব্যস্ত ছিলেন মেসি, ডেপলরা। অবশ্য এটা তাদের বাইরের রূপ, ভেতরে কি কাজ করছে সেটা অনুমান করা কঠিন। পুরো বিশ্বকাপে কেউ পারেনি, প্রতিটা ম্যাচে তারা হাজির হয়েছে নতুন সব রূপে। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা ইউনিটি, যেটার উপর ভর করে ওরা ফাইনালে। তাই আরো একবার, হয়তো শেষবার জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা জানি আর্জেন্টিনা ভালো দল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। মাঠে অবশ্যই তার প্রতিফলন থাকতে হবে। শেষ কথা হলো, আমরা ফাইনালটা জিততে চাই। ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ স্পেনের 4 ডিফেন্ডার, মিডে দুর্দান্ত করা রদ্রিকেও রাখা হয়েছে এই তালিকায়, যেখানে আর্জেন্টিনার শুধু কুতি রোমেরো। অ্যাটাকিং এ শীর্ষ 10-এ কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। যদিও এখানে মেসি সেরা, তবে লুই দে লা ফুয়েন্তে বাজি ধরছেন শিষ্যদের পক্ষেই। নিঃসন্দেহে দারুণ একটা ম্যাচ হবে। আমরা মেসিকে নিয়ে সতর্ক, মুহূর্তের সুযোগে সে সব ভেস্তে দিতে পারে। তবে আমাদের দারুণ একটা দল আছে, আমি ওদের উপর আস্থা রাখতে চাই, কারণ সেই সামর্থ্য তাদের আছে। এবারের বিশ্বকাপে যেখানে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেনের মাত্র 1। সবশেষ দেখায় তাদের কাছে আলবি সেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল 6-1 ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু দলের একমাত্র দেখায় জয় আছে শুধু মেসিদেরই। নিউ জার্সির সবুজ গালিচায় অমরত্বের হাতছানি। বিশ্বের তৃতীয় দল হিসেবে আর্জেন্টিনার টানা দ্বিতীয় ফাইনাল জয়, নাকি স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান? সময়ের পরিক্রমায় মিলবে এই প্রশ্নের জবাব। যদিও বলতে দ্বিধা নেই, ফাইনালের আগে নানা সমীকরণে এগিয়ে স্পেন। তবে শেষ মুহূর্তে যদি আবারও জমে যায় একজন লিওনেল স্ক্যালোনি আর লিওনেল মেসির রসায়ন, তবে এই পিচেই হতে পারে আর্জেন্টিনার আরো একটা বিজয়গাথা। নিউ জার্সি থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
বৃষ্টি বাধাতেও আটকানো যায়নি আর্জেন্টিনাকে। স্পেন ফিরে গেলেও ঘণ্টাখানেক অপেক্ষার পর অনুশীলন করেছে স্ক্যালোনি বাহিনী। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের রণকৌশল ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না লিওনেল স্ক্যালোনি। সেমিফাইনালে দারুণ খেলা সিমিওনেকে দেখা যেতে পারে বিগ ম্যাচেও। কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল একাদশ, জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বিশ্বকাপের ফাইনাল বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং সেশন। লিওনেল মেসি এবং তার পুরো দল অনুশীলন করছে। বিগ ম্যাচ, আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা দুই দলই 2 কন্টিনেন্টাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লিওনেল স্ক্যালোনি, যিনি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে জিতেছেন এবং এবারও কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে আর বিবেচিত হচ্ছে। সেমিফাইনালে যে একাদশটা খেলেছিল সেই একাদশেরই অধিকাংশ ফুটবলার মাঠে নামবেন ফাইনালে স্পেনের বিপক্ষে। একটু বলতে চাই কোন জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। গত ম্যাচে আমরা দেখেছিলাম হুলিয়ানো সিমিওনেকে তিনি মাঠে নামিয়েছিলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, স্টার্ট করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে। ঠিক ওই পজিশনে কিন্তু মূল একটা দ্বিধাদ্বন্দ্বের কাজ করছে। 4-4-2 ফরমেশনে খেলেছিল, সেই মিডফিল্ডে সিমিওনের জায়গায় কাকে খেলাবেন বা কে খেলবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। সেখানে 3 জন কন্টেন্ডার রয়েছেন, সিমিওনো তো আছেনই, রদ্রিগো ডি পল অথবা নিকোলাস গঞ্জালেস, যে কোনো একজনকে হয়তোবা বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি, যাকে ফাইনালে তিনি খেলাবেন। আরও একটা কিন্তু চিন্তার জায়গা রয়েছে, রাইট ব্যাকের যে পজিশনটা, সেদিক থেকে কিন্তু গোল কনসিড করেছিল আর্জেন্টিনার ফুটবল দল ইংল্যান্ডের এগেনস্টে এবং সেই ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন নাহুয়েল মলিনা, যদিও পরবর্তীতে তাকে পরিবর্তন করে গঞ্জালো মন্টিয়েলকে নামানো হয়েছিল। গঞ্জালো মন্টিয়েল কিন্তু নামার পরে আমরা দেখেছি তিনি সেই জায়গাটা ভালো একটা ট্যাকেল দিয়েছিলেন এবং সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে বা তার দিক থেকে তেমন কোনো আক্রমণ করতে পারেনি। তো এই দুইটা জায়গায় কিন্তু হয়তোবা চিন্তার কারণ, বা এই দুই জায়গাতেই পরিবর্তন আনতে পারে। ফাইনালেও নিশ্চয় আর্জেন্টিনা চাইবে লিওনেল মেসিকে কেন্দ্র করেই আক্রমণ ভাগটা সাজাতে। লিওনেল মেসি চাইবেন গোল করতে বা গোল করিয়ে দিতে। যেই দুটো জায়গায় চেঞ্জেসের কথা বলছি, সেই দুজন ছাড়া বাকি সবাই যারা খেলেছেন গত সেমিফাইনাল তারা সবাই ফাইনালেও খেলবেন। কিন্তু যদি প্রয়োজন মনে করে অবশ্যই সেই জায়গাগুলোতে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কথিত ভালো সম্পর্ককে সামনে রেখে সিলেট অঞ্চলের সীমান্তবর্তী গ্রামের বাংলাদেশি কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। সেসব অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে দিনের আলোতেই। এমন ভিডিও ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ বিভিন্ন সময় সীমান্তে উত্তেজনা দেখা দিলেই হচ্ছে গুলিবর্ষণ, দেশে ফিরছে মরদেহ। এ নিয়ে বিজেপির পক্ষ থেকে পাওয়া যায়নি আনুষ্ঠানিক কোনো বক্তব্য। সিলেট অঞ্চলের ভারত সীমান্ত ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। বাজারের সীমান্তবর্তী গ্রাম জুমগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে সময় সংবাদ। বাসতলা বিওপির আওতাধীন এই সীমান্তে গেল কয়েক বছর ধরেই ভারতের মেঘালয়ের সশস্ত্র খাসিয়া গোষ্ঠীর সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে বাংলাদেশি কিশোর যুবকদের। প্রায় নাকি নানা ধরনের অস্ত্র বহন করতে দেখা গেছে অনেককে। তবে এর পেছনে আছে স্থানীয় একটি চক্র, যারা ভারতে কাজ দেওয়ার কথা বলে খাসিয়াদের সঙ্গে করে দিচ্ছে তাদের চুক্তি। গরু চুরি ধরে না, না তো আমরা গরু বাছুর আছি বর্ডার একদম পাশাপাশি। বাগান সাফ করে 400 টাকা করে বেতন পায় সারা দিনে, এই বাগান সাফ করে এই টাকাগুলো আনে। কারো মাধ্যমে যাচ্ছে, তারা তো ওই খাসিয়াদের বাসা বুঝে। স্থানীয়রা বলছেন দৈনিক 600 টাকা মজুরিতে কাজের পাশাপাশি তারা পরিচিত হচ্ছেন নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে। বাংলাদেশে জায়গা নাই, আলবাবার ধান ক্ষেত করে মানুষে, এই জন্য আমরা ইন্ডিয়াতে রাখি। বন্দুক লিয়া শখ করে আর কি, আটা হয়তো একটা সেলফি নিছে। 500 টাকা রোজ নিমো, তোরা আমরা আজকে শুয়োর ঢাকাই দিবে। শখ করে হয়তো অস্ত্রটা হাতে নিয়া একটা সেলফি হয়তো উঠাইছে তারা। স্থানীয় যুবকদের নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশের অভিযানে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পলাতক। স্থানীয় চক্রটির একজন মিসির আলী, তার বাড়িতে হাজির সময় সংবাদ। তাকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। সীমান্তে এত ঘটনা, তারপরও যেন কিছুই হয়নি এমন ভাবনা স্থানীয় বাসিন্দাদের। বিজেপিকে জানাই এটা করতে পারবেও না, আর বিজেপি নিশ্চয়ই এটা জানে না। মাঝে মাঝে তাদের এখানে কাজ করতে গেলে তাদের বন্দুকটা আসলে তারা ইচ্ছাকৃতভাবে ধরে দেখে
আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের। সচেতন মহল বলছে দ্রুতই নিরাপদ জীবন নিশ্চিতে সীমান্তবর্তী গ্রামগুলোর যুবকদের নিয়ে ভাবতে হবে সরকারকে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদিও এটি তারা কৌতূহলবশত করেছে, বাট এটি আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আইন অপরাধ। সেই অপরাধ করার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং তাদের পরিবারকে বা অন্যান্যদেরকেও বুঝিয়েছি যে এটি যাতে তারা না করলে কিন্তু তাদেরকে আইনের আওতায় চলে আসতে হবে। গত 5 বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্তের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে 10 জনের বেশি বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও অনেকে। পেছনে ভারতের পাহাড়, মাঝখানে গরু চড়াচ্ছেন অনেকেই। যে জায়গাটি পুরোটি নোম্যান্সল্যান্ড, যেখানে মানুষদের বিচরণে নিষেধাজ্ঞা রয়েছে। এমন ঝুঁকিপূর্ণ কাজ প্রতিদিনই করছেন এই গ্রামের মানুষজন। অনেকেই সুযোগ পেলে ঢুকে পড়ছেন ভারতে, যা আইনত দণ্ডনীয়। পুরো ব্যাপারটি থামানো না গেলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই এলাকার যুবকরা, এমনটি মনে করছেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। নড়াইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে লোহাগড়ার কুমারডাঙ্গায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান 6 মাস আগে প্রতিবেশী জাহাঙ্গীর শেখের ছেলে রাজীব শেখকে 18,000 টাকা ধার দেন আলিনুর। মাসখানেকের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে দিচ্ছিল না। পরে রাতে টাকা দেওয়ার কথা বলে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডাকেন আলিনুরকে। সেখানে গেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ায় দুই পক্ষ। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন আলিনুর ও তার 2 ভাই। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে আলিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 5 মাসে বাজারটিতে রফতানি কমেছে প্রায় 19%, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। শুধুমাত্র মে মাসেই প্রবৃদ্ধি কমেছে 17%-এর বেশি। বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানির প্রায় অর্ধেকেরই গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এই বাজারই তৈরি করেছে নতুন উদ্বেগ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রথম 5 মাসে ইইউ আমদানি করেছে মোট 3,383 কোটি 75 লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 10% কম। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ থেকে আমদানি। এ সময় বাংলাদেশ জোটটিতে রফতানি করেছে 727 কোটি 68 লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় 18.89% কম। শুধু মে মাসেই রফতানি কমেছে 17.12%। ইউরোপের বাজারে বিগত আসলে মাস 6 ধরে স্পেশালি ইরান যুদ্ধের জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে, তারা অর্ডার কিছু কমিয়ে দিয়েছে, এই অর্ডার অ্যাডজাস্টমেন্ট করেছে। এর জন্য অনেকটা ক্ষেত্রে এক্সপোর্ট ড্রপ করেছে। শুধু রফতানি নয়, কমেছে পণ্যের গড় মূল্য। গেল বছরের তুলনায় 6% কম দামে ইউর কাছে পণ্য বিক্রি করেছে বাংলাদেশ। প্রতি কেজির গড় মূল্য দাঁড়িয়েছে 19.77 ইউরোতে। বাংলাদেশ বলে যে আমরা সব অর্ডার পেয়ে যাব তা না। তা আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের, সেলসের, এটা কিভাবে কভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? There's a lot of uncertainty. তো এই আনসার্টেনটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। রফতানি কমার তালিকায় আছে প্রতিবেশী দেশ ভারতের নাম। গেল বছরের তুলনায় রফতানি কমেছে 13.33%। এদিকে কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল অবলম্বন করে ইইউতে রফতানির শীর্ষে রয়েছে চীন। 5 মাসে দেশটির প্রবৃদ্ধি কমেছে মাত্র 4.20%। আর উচ্চ মূল্যে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখছে ভিয়েতনাম। রফতানি কমেছে মাত্র 1.51%। অন্তরাসীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি অর্থ বছর চট্টগ্রাম কাস্টম হাউসকে 1,32,435 কোটি টাকা
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথচ বিদায়ী অর্থ বছরে 1,02,000 কোটি টাকার লক্ষ্যমাত্রাই অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়াই এ ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণের অভিযোগ চট্টগ্রাম চেম্বারের। সাক্ষাৎপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্য থেকে 50,500 1 কোটি টাকার আমদানি শুল্ক, 66,198 কোটি টাকা মূল্য সংযোজন কর এবং 15,737 কোটি টাকা সম্পূরক শুল্ক সহ সর্বমোট 1,32,435 কোটি টাকা রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমকে লক্ষ্যমাত্রা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অথচ বিদায়ী 2025-26 অর্থ বছরে 1,02,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 85,000 কোটি টাকা। আমরা আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। আমরা এই জন্য অর্জন করতে সক্ষম হব বিগত অর্থ বছরের আমাদের যে আদায়ের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সঠিক থাকবে। এর বাইরে চট্টগ্রাম কাস্টমের আইসিডি শাখাকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2,098 কোটি টাকা। ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণের অভিযোগ চট্টগ্রাম চেম্বারের। আপনি যে লক্ষ্যমাত্রা করেছেন, আপনি চিটাগং চেম্বারকে নিয়ে বসেন, আদার ট্রেড বডিকে নিয়ে বসেন, একসাথে বসে আপনারা বের করেন ওয়ার ইজ দ্য লিকোনিয়া, হাউ টু গো অ্যাহেড, হাউ টু ওয়ে ফরওয়ার্ড, কীভাবে আপনি বাড়াতে পারেন, আমরা আপনাকে বের করে দেবো রাস্তা। আপনি ট্যাক্স নেবেন যাদের সাথে, তাদের সাথে কথা বলবেন না, আপনি বসে ওখানে একটা জাজমেন্ট দিয়ে দেবেন, এটা তো হবে না। প্রতি বছরই চট্টগ্রাম বন্দর দিয়েই অন্তত 5 লাখ কোটি টাকার পণ্য আমদানি হয়। যেহেতু আমদানি থেকে বিশালাই রাজস্ব আদায় করতে হবে, তাই আমদানি নীতি সহজ করার পাশাপাশি কাস্টমসকে আরও সহনশীল হওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের। মূলত শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় পণ্য আনার প্রবণতাকে রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে আসছেন কাস্টম কর্মকর্তারা। ব্যবসায়ীরা যদি কোনো ভুল করে থাকে সেখানে মার্সির ব্যবস্থা রাখতে হবে, প্রয়োজনে পেনাল্টি থাকবে, প্রয়োজনে মিস ডিক্লারেশন থাকলে তার জন্য আইন করে সেখানে তাদেরকে সহনশীল প্রক্রিয়ায় মালামাল বের করার সহযোগিতা করতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমদানিকারককে যদি আইনের দিক বিবেচনা করে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে যদি সহযোগিতা করা হয়, আমার মনে হয় বিশাল একটি লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হব। এবার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, পানগাঁও কাস্টম হাউস সহ 18টি বিভাগকে সর্বমোট 1,80,597 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। 1,32,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা অর্জনের জন্য যেমন শুল্ক ফাঁকির প্রবণতা রোধ করতে হবে, ঠিক তেমনি রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে সচল রাখতে হবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। গ্যাস সংকট মোকাবেলায় বছরে প্রায় 45 থেকে 60,000 কোটি টাকার এলএনজি আমদানি করতে হচ্ছে। এমন সংকট উত্তরণে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের লক্ষ্য নিয়েছে। এজন্য নতুন 3টি গ্যাস ও তেলকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের জলস্থলে প্রচুর গ্যাস তেল মজুত রয়েছে, সেদিকে নজর দেওয়ার আহ্বান তাদের। তেগান সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে 17টি কূপ থেকে 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি এই ডুপিটিরা 1 নম্বর গ্যাস কূপ সহ নতুন নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নিয়েছে। এখনও 3টা কূপের খনন আমাদের শেষ হয়নি, 8টা কূপের ভিতরে। তার মধ্যে একটা আছে রশিদপুর 13 আর দুপিটিলা 1, কৈলাসটিলা 9। নতুন 3টি কূপ খননের কাজ শেষ হলে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করার ব্যাপারে আশাবাদী কোম্পানির শীর্ষ কর্মকর্তা। আমরা এখন 142 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি, এবং এই যে বাকি যে 3টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে,
এইটা যদি হয়ে যায় এখান থেকে আরও 30 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। অন্যদিকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি বন্ধ করতে হলে জলে স্থলে দ্রুত নজর দিতে হবে। সমুদ্রে বিপুল পরিমাণে গ্যাস ও তেল মজুত রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সেদিকে দ্রুত নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অফশোরটাকে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এখানে দেশি এবং যদি আমাদের দেশি এবিলিটি থাকে দেশি প্লাস হচ্ছে বৈদেশিক যে কন্ট্রাক্টগুলি করে আমাদের এই কাজগুলি করতে হবে। 1955 সালে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কারকৃত প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রো বাংলার অধীন রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানে গ্যাসকূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার 30 থেকে 35 ভাগ পেট্রোল, 12 থেকে 15 ভাগ অকটেন, 9 ভাগ ডিজেল ও 2 ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙা থাকায় প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এমন পরিস্থিতি। অন্যদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডের প্রায় 10,000 মানুষ। হবিগঞ্জ থেকে রাশেদ আহমেদ খান এবং জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে থাকছে রিপোর্ট। সড়ক নাকি নদী দেখে বুঝার উপায় নেই। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সম্প্রতি হবিগঞ্জের খোয়াই নদীর তীর উপচে ভেসে যায় লোকালয়। হঠাৎ পানির তোড়ে বাড়িঘর ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুর্বল হয়ে পড়ে পুরো কাঠামো। শেষ পর্যন্ত নদীর প্রবল চাপে 9 অক্টোবর রাতে ভেঙে যায় বাঁধটি। দ্রুত স্থায়ী সমাধানের দাবি তাদের। যারা বালু নিচে তারার কারণে এই ক্ষতিটা আমরা আসছে হয়েছে। এই বালুকেদেরকে উচ্ছেদ করতে হবে। যারা এসব কাজে জড়িত আমি তাদের মানে সবার পক্ষ থেকে আমি তাদেরকে মানে তাদের শাস্তি আমি দাবি করতেছি। এদিকে জামালপুরে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এমনকি পৌরসভার অনেক এলাকা 6 মাসই থাকে পানির নিচে। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাসাবাড়ি ও ড্রেন নির্মাণই এই দুর্ভোগের কারণ। তবে জামালপুরের দুর্ভোগ নিরসনে প্রকল্প নেওয়া হয়েছে জানায় পৌর কর্তৃপক্ষ। পানি জমার কারণে আমরা এখানে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারতাছি না। প্রথমত এখানে হাঁটা যায় না, শামুকের জন্য প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, পানিবাহিত রোগ হচ্ছে। চুলা ধরাইতে পারি না, চুলায় রান্না করতে পারি না। কোনো মৃত ব্যক্তি যদি মরে আমরা লাশটা নিয়ে মাটি দিব, দেওয়ার মতো উপায় নাই। বিডিআর ক্যাম্পের দক্ষিণ পাশ থেকে একবারে ঝিনাই নদী পর্যন্ত, আর শফি মিয়ার বাজার থেকে গবাখাল পর্যন্ত এবং শেখের ভিটার থেকে গবাখাল পর্যন্ত, এই 3টে ড্রেন যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে জামালপুর শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। সামান্য বৃষ্টি হলেই 10 নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা, পলাশতলা ও কাজীর আক এলাকার প্রায় 200 পরিবার পানিবন্দী হয়ে পড়েন। ফাতেমা শিলু, সময় সংবাদ। ময়মনসিংহ বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। গেল বছরের তুলনায় এবারের জুন-জুলাই সংক্রমণ বেড়েছে প্রায় 2 গুণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 1.5 মাসে মৃত্যু হয়েছে 4 জনের। রোগীর চাপ বাড়ায় চালু করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। তবে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। গগন পণ্ডিত ও শেখ মাহবুব আলমের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর নমহল এলাকার বাসিন্দা রিপন কুমার দে গত 9 জুলাই থেকে জ্বর, মাথা ও শরীর ব্যথা এবং পাতলা পায়খানার সমস্যায় ভুগছিলেন। 12 জুলাই পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত। পরদিন থেকেই ঠাঁই হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 2 ছেলের পর এবার স্বামীর সুস্থতার আশায় হাসপাতালের বিছানায় প্রহর গুনছেন স্ত্রী দীপা রানী। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। জুন মাসের তুলনায় জুলাইয়ের প্রথমার্ধেই রোগী বেড়েছে 3 গুণ। গত 1.5 মাসেই ডেঙ্গু কেড়ে নিয়েছে 4 জনের প্রাণ। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আলাদা বিশেষায়িত ওয়ার্ড। সিমটম দেখে পরে আমি ডাক্তারের শরণাপন্ন হই, ডেঙ্গু টেস্ট দেয়, পরে ডেঙ্গু আইডেন্টিফাই হয়। কিছু খাইতে পারি না, পেটে ব্যথা করে, বমি বমি ভাব লাগে। ড্রেনেজ সমস্যা বেশি, তো এই কারণে এদিকে ডেঙ্গু
উৎপন্ন হইতে বেশি। ডেঙ্গু অথবা ডেঙ্গু রোগের উপসর্গও যদি লক্ষ্য করা যায়, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে তারা যদি বেশি করে পানি জাতীয় খাবার, যেমন স্যালাইন, ডাবের পানি, অথবা এখন ফলের সময় ফল বেশি করে খাইতে পারে যদি ডায়াবেটিস না থাকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বিভাগে গত বছরের তুলনায় এবার সংক্রমণ প্রায় দ্বিগুণ। 2025 সালের জুনে আক্রান্ত ছিল 63 জন ও জুলাইয়ে 196 জন, অথচ 2026 সালের জুনেই তা 90 ছাড়ায় ও জুলাইয়ের 15 তারিখের মধ্যেই আক্রান্ত দাঁড়িয়েছে 179 জনে। তবে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের প্রত্যেক চিকিৎসককে, প্রত্যেক কনসালটেন্টকে আমাদের এই যে লেটেস্ট প্রোটোকল, সেই প্রোটোকলটা পড়াশোনা করে সেই প্রোটোকলটা অনুযায়ী চিকিৎসা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নগরীতেও ডেঙ্গুর সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। গত 1.5 মাসে এখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। বাউন্ডারি রোড, মাদ্রাসা কোয়ার্টার, লিচুবাগান ও নমহল সহ বেশ কয়েকটি এলাকা এরই মধ্যে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। আমরা ড্রেন পরিষ্কার করছি, খাল বিল পরিষ্কার করছি, জঙ্গল পরিষ্কার করছি, পাশাপাশি আমাদের 50 জন শুধু মশক নিধনের কর্মী গতকালতে কাজ করতেছে। গেল অর্থ বছরে মশক নিধনে 2,30,00,000 টাকা ব্যয় করলেও 2026-27 অর্থ বছরে এই খাতে 3.5 কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জরুরি ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সকালের সময় এবার দেশের বাইরের খবর। শান্তি চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই বলে কটাক্ষ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এমন কঠিন শিক্ষা দেয়া হবে যা যুক্তরাষ্ট্র ভুলতে পারবে না। এদিকে জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, আর শনিবারেও ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলা অব্যাহত রয়েছে। মাত্র 1 মাস আগেও যুদ্ধ থামানোর লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে 25 জুন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার পর তা দ্রুত ভেঙে পড়তে শুরু করে। লিখিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চুক্তিভঙ্গ প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। যুক্তরাষ্ট্রকে প্রতারণাপূর্ণ, অবিশ্বস্ত ও অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি। বলেন, ইরানি জাতি ও প্রতিরোধ জোটের কাছে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা ও সাবেক রেভলিউশনারি গার্ডস কমান্ডার মোহসেন রেজাই সতর্ক করে বলেন, মার্কিন হামলা আরও কয়েকদিন চললে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে যাবে এবং ভূখণ্ড দখলের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি অভিযোগ করেছেন, গত 1 সপ্তাহে সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে শনিবারও ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত থাকে মার্কিন হামলা। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হরমোজগান প্রদেশের সিরিকের আশপাশে অন্তত 3টি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত 116টি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দার আব্বাস, হাজিয়াবাদ সহ কয়েকটি এলাকায় মোবাইল, ইন্টারনেট ও ল্যান্ডলাইন সেবা ব্যাহত হয়েছে। পাল্টা হামলাও অব্যাহত রেখেছে ইরান। কুয়েত ফায়ার ফোর্স জানিয়েছে, তেহরানের হামলায় সৃষ্ট 2টি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন। এছাড়া আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আরও 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যদিও সেখানে হতাহতের খবর নেই। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, 1 জন নিখোঁজ রয়েছেন। আহত 4 সেনাকে হাসপাতালে নেওয়া হলেও পরে তারা দায়িত্বে ফিরে গেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করবে। এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মালিহা সুব্রবার্তী, সময় সংবাদ। ভারতে বা শিক্ষামন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পদত্যাগের দাবি জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের সমর্থনে আমরণ অনশনেও বসেছেন তিনি। সোনামকে জবরদস্তি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দাবি পরিবার ও আন্দোলনকারীদের, যদিও হাসপাতাল থেকেও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই পরিবেশ কর্মী।
ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঠিক ওই সময় এক নারী তার দিকে কালি ছুঁড়ে মারেন। বিক্ষোভস্থলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যদিও এতে দমে যায়নি বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার দিনভর বিক্ষোভে মুখর ছিলেন সোনম ওয়াংচুকের সমর্থকরা। জাতীয় পতাকা, পোস্টার ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে আন্দোলনস্থল। ওয়াংচুককে হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মঞ্চে দাঁড়িয়ে আমরণ অনশনের ঘোষণা দেন। আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, একজন অপরাধীর মতো জোর করে ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগেরও দাবি তোলেন তিনি। যেভাবে সন্ত্রাসী বা অপরাধীরা মানুষকে অপহরণ করে, ঠিক সেভাবেই সোনম ওয়াংচুক স্যারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জোর করে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ভেবেছিল সোনম স্যারকে সরিয়ে দিলে এই আন্দোলন থেমে যাবে, দুর্বল হয়ে পড়বে। কিন্তু এখন সোনম স্যারের পরিবর্তে আমি অনির্দিষ্টকালের অনশন শুরু করছি। ককরোচ জনতা পার্টি সিজিপি জানিয়েছে, হাসপাতাল থেকেও অনশন চালিয়ে যাবেন 59 বছর বয়সী এই সমাজকর্মী। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে সফদরজং হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিনের অনশনের কারণে ওয়াংচুক কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। সামান্য পানি শূন্যতায় ভুগছেন, তবে তিনি সম্পূর্ণ সচেতন আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তার অভিযোগ, পরিবারের সম্মতি ছাড়া যেন ওয়াংচুককে কোনো ওষুধ বা স্যালাইন দেয়া না হয় সে অনুরোধ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত স্বচ্ছতা দেখাচ্ছেন না। তারা আমাদের বলছে তার পটাশিয়ামের মাত্রা 2.9, কিন্তু সেই রিপোর্ট আমাদের হাতে দিচ্ছে না। স্বচ্ছতার অভাবে তাদের উপর আস্থা রাখা কঠিন। যদি সত্যি এটি শুধু চিকিৎসার বিষয় হতো, তাহলে এখানে এত বিপুল পুলিশ মোতায়েন কেন? আর সোনামকে তার মোবাইল ফোনও সঙ্গে রাখতে দেওয়া হচ্ছে না কেন? আমার মনে হচ্ছে এটি হাসপাতাল নয়, যেন কারাগার। গত 28 জুন থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীরা জানিয়েছেন, 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে পার্লামেন্ট অভিমুখে ঘোষিত পদযাত্রার কর্মসূচিও পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এবার খেলার খবর। নির্ধারিত সময়ে নয়, বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের ফলাফল নির্ধারিত হবে টাই ব্রেকারে। আর্জেন্টিনা স্পেন ম্যাচ নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। মাঠের খেলায় স্পেন এগিয়ে থাকলেও অভিজ্ঞতায় লিওনেল মেসিদের এগিয়ে রেখেছেন লাল সবুজ অধিনায়ক। মহাকাব্যিক বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। এরই মধ্যে ফাইনালের 2 দল পেয়ে গেছে ফুটবল দুনিয়া। আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তার কাছ থেকে জানতে চাইব এই যে ফাইনাল, সেই ফাইনাল সম্পর্কে তিনি কি ভাবছেন এবং কোন দলকে এগিয়ে রাখছেন। জামাল ভাইয়া, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মহাকাব্যিক একটা ফাইনাল, আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো এবং কি স্পেন তাদের প্রতিপক্ষ। ফাইনালটা নিয়ে কি ভাবছেন এবং ফাইনাল নিয়ে আপনার ধারণাটা কি? ফাইনাল আমি মনে করি এটা 50-50 ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনা একটু ফেভারিট আছে কারণ ওরা কারেন্ট চ্যাম্পিয়ন। আই থিঙ্ক লাস্ট চারটা ওয়ার্ল্ড কাপ উনি 3টা ফাইনালে খেলছে। সো মেসি যে এক্সপিরিয়েন্স আছে এটা খুব দরকার ফাইনালের জন্য। আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে শেষের দিকে এসে গোল করেছে, এই কনফিডেন্টটা তাদেরকে বুস্ট আপ করেছে কিনা এবং কি স্পেনের বিপক্ষে এই কনফিডেন্টটা কাজে দিবে কিনা? লাস্ট মিনিট গোল করলে মেবি একটু কনফিডেন্স বাড়ে, বাট আপনি যদি দেখেন স্পেনের খেলা, স্পেনের তো যে ম্যাচ খেলছে ওরা টোটালি ডমিনেশন নিয়ে খেলছে, টোটালি কন্ট্রোল দ্য ম্যাচ। সো এটা আর একটা কনফিডেন্স লেভেল আছে তার, আমরা পুরো ম্যাচ কন্ট্রোল করতে পারি। স্পেনের মিডফিল্ড এবং কি তাদের যে ডিফেন্স স্ট্রং, শক্তিশালী। এখন পর্যন্ত বিশ্বকাপে 1টি গোল হজম করেছে। সেখানে আসলে আর্জেন্টিনার স্ট্রাইকারদেরকে এখানে বড় পরীক্ষা দিতে হবে কিনা? স্পেনের মিডফিল্ড আই থিঙ্ক দ্য বেস্ট মিডফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড কাপ, কিন্তু আর্জেন্টিনার স্ট্রাইকিং জোন অনেক ভালো। মেসি, আলভারেস আর মার্টিনেস আছে। সো মানে গুড ম্যাচ আপ হবে। এই ম্যাচটাতে কাকে সমর্থন করবেন?
না আসলে আমার টিম তো আউট, সো যেটা জিতবে ফাইনালে আমি ডোন্ট কেয়ার। লাস্ট ফাইনাল দুর্দান্ত ছিল, সো হোপফুলি ইটস গোনা বি দ্য সেম। আর্জেন্টিনা হোক ও স্পেন হোক, আমরা যারা ফুটবল লাভার, ফুটবল ফলো করি, আমরা চাই একটা ভালো ফাইনাল। এই দলের বেশিরভাগ ফুটবলার 2022 বিশ্বকাপ খেলেছেন, তাদের একটা হাই ইন্টেন্স বা হাই বিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে আর্জেন্টিনা বা লিওনেল মেসিরা এগিয়ে থাকবেন কিনা? ম্যাক্সিমাম প্লেয়ার তো 2022 ফাইনালে খেলেছে, সো দে হ্যাভ আ গুড আইডিয়া হোয়াট টু ডু ইন দ্য ফাইনাল, বাট এনিথিং ক্যান হ্যাপেন না। আমরা জানতে চাইবো এই ম্যাচে জামাল ভুঁইয়ার প্রেডিকশনটা কি? প্রেডিকশন হবে মেবি এক্সট্রা টাইম। স্কোর লাইন কত হতে পারে? 1-1, 2-2 এরকম হবে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে স্পেন এবং আর্জেন্টিনার যে ফাইনালটা সেটা এক্সট্রা টাইমে যাবে এবং সেইখান থেকে টাই ব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। পাসপোর্টে নাম পাল্টে ঘোরেন বিভিন্ন দেশ। বিচারে বেসামরিক আদালতে মামলার সুযোগ নেওয়ার পরামর্শ। এবং এমবাপ্পের ইতিহাস সাকার হ্যাটট্রিক আর 10 গোলের রোমাঞ্চকর ম্যাচ। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড। রাতে বিশ্ব আসরের মেগা ফাইনাল। দর্শক, এই ছিল সকালের সময়। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। আইন, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।